হলাম। গাড়িটা যত মিটার দূরে এগিয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছিল গত 3 বছর ধরে যে নরকটা আমি সহ্য করেছি সেখান থেকে আমার আত্মা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। 3 দিন পরে আমেরিকা নিউ ইয়র্কের একটা আধুনিক অ্যাপার্টমেন্টে এসে পৌঁছালাম। আমি মাত্র ইউএস ব্রাঞ্চে আমার প্রথম মিটিং শেষ করেছি। আমাদের টিমের চমৎকার পারফরমেন্সের কারণে ওখানকার বড় বসেরা নিজে এসে আমার প্রশংসা করে গেছেন। নিজের ডেস্কে ফিরে এসে আমি আমার ফোনটা হাতে নিলাম, যেটা গত 3 দিন ধরে সাইলেন্ট মোডে ছিল। যখন স্ক্রিনটা অন করলাম নোটিফিকেশনের বন্যায় ফোনটা হ্যাং হওয়ার উপক্রম হলো। 78টা মিসড কল, ভাইবারে 96টা আনরিড মেসেজ। সবগুলো মেসেজ এসেছে মাত্র একজন মানুষের কাছ থেকে, রনির কাছ থেকে। আমি মেসেজগুলো খুললাম আর দেখতে পেলাম কিভাবে গত 3 দিনে একটা মানুষের অহংকারী পৃথিবী ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে হতাশার সাগরে ডুবে গেছে। প্রথম দিন দুপুর 2টা। দিয়া তুমি কোথায়? তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কেন ক্লোজ দেখাচ্ছে? তোমার সাথে যোগাযোগ করা যাচ্ছে না কেন? সিয়াম গুলশানের ওর বন্ধুদের কাছে আটকে আছে, ও টাকাটা এখনই লাগবে। প্রথম দিন রাত 8টার সময়। দিয়া প্লিজ, তুমি কি সত্যি চলে গেছো? তুমি কি ভাবছো এটা কোনো ইয়ার কি? এক্ষুনি ফিরে এসো। আমি কি খাবো রাতে? ফ্রিজে কোনো খাবার নেই আর তোমার স্টাডি রুমের লকার একদম খালি। ফ্ল্যাটের মূল দলিল কোথায়? দ্বিতীয় দিন সকাল 10টা। দিয়া একটা রিপ্লাই দাও। আমা ফোন করে কাঁদছেন, ওনার বুক ধরপড় করছে, কারণ উনি জানতে পেরেছেন তুমি সিয়ামকে টাকা দাওনি। ওনাকে এক্ষুনি ল্যাবাইড হাসপাতালে ভর্তি করাতে হবে। 50,000 টাকা লাগবে। টাকাটা বিকাশ বা অ্যাকাউন্টে ট্রান্সফার করো এক্ষুনি। দ্বিতীয় দিন সন্ধ্যা 7টা। এই ফ্ল্যাটের কারেন্ট আর পানি কেন কেটে দিল? পুরো ফ্ল্যাট অন্ধকার হয়ে আছে। তুমি কিভাবে আমাকে এভাবে ফেলে চলে যেতে পারলে? তুমি কি আসলে আমার স্ত্রী? তৃতীয় দিন সকাল 8টা। দিয়া প্লিজ কথা বলো, ব্যাংক থেকে মেসেজ এসেছে এই মাসের ফ্ল্যাটের লোনের কিস্তি না দিলে পেনাল্টি দিতে হবে। ফ্ল্যাট সিজ করার ওয়ার্নিং দিচ্ছে। আমার কাছে কোনো টাকা নেই, গত সপ্তাহে সব টাকা আম্মাকে দিয়ে দিয়েছি। শেষ মেসেজ 5 মিনিট আগে, সব শেষ। সিয়ামকে জুয়ার টাকার জন্য ক্যাসিনোর লোকেরা মারাত্মকভাবে পিটিয়েছে। আমা আমার উপর খেপে গেছেন আর পকেটে টাকা না থাকায় হাসপাতাল থেকে আমাকে রিলিজ করে দিয়েছে। দিয়া তুমি কোথায় আছো? একটু দয়া করো, আমাকে বাঁচাও। আমি জানি আমার কোনো অধিকার নেই, প্লিজ কলটা ধরো। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, চোখ দিয়ে এক ফোঁটা জলও বের হলো না, বরং ঠোঁটের কোণে ফুটে উঠলো এক চিলতে তৃপ্তির হাসি। আমি ভাবলাম সেই বিগত 3 বছরের কথা, যখন আমি নিজে কষ্ট করে এই সংসারকে আগলে রেখেছিলাম আর ও নিজের পুরো টাকা দিয়ে ভাই বোনকে রাজকীয় জীবন উপহার দিয়েছিল, আর বিনিময়ে আমাকে দিয়েছিল কেবল অবজ্ঞা আর অপমান। আমি রিপ্লাই বক্সে ক্লিক করলাম আর মনে সমস্ত শীতলতা ঢেলে মাত্র 4টে শব্দ টাইপ করলাম। তাতে আমার কি? মেসেজটা পাঠানোর পর আমি ওর নাম্বারটা চিরতরে ব্লক করে দিলাম এবং ফোনটা অফ করে রাখলাম। জানালার বাইরে তখন নিউ ইয়র্কের ঝলমলে আলো। এক নতুন জীবন, যেখানে এমন মানুষদের জন্য কোনো জায়গা নেই যারা শুধু শোষণ করতে জানে, সম্মান দিতে জানে না। ভয়েস এন্ড ভিডিও জানা স্টোরি। নিউ ইয়র্কে 1 মাস দেখতে দেখতেই কেটে গেল। আমার কাজের প্রতি নিষ্ঠা দেখে কোম্পানি আমাকে ইউএস ব্রাঞ্চের পার্মানেন্ট প্রজেক্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত করলো। এখানে আমার কাটানো প্রতিটা দিন ছিল মূল্যায়নে ভরপুর, যে সম্মান আমি রনির সাথে থাকার সময় কোনোদিনও পাইনি। এক রাতে আমি যখন লোকাল একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছিলাম, তখন আমার মেইলে ঢাকা থেকে আমার লয়ারের একটা মেইল এলো। এটা ছিল রনির বিরুদ্ধে আমার ফাইল করা আইনি বিচ্ছেদ এবং সম্পত্তি বন্টনের পিটিশনের কপি। যেহেতু আদালতে প্রমাণিত হয়েছে যে ফ্ল্যাটের ডাউন পেমেন্ট আমার বিয়ের আগে জমানো টাকা থেকে দেওয়া এবং প্রতি মাসে কিস্তিও আমার স্যালারি থেকে কাটা হয়েছে, তাই ফ্ল্যাটের মালিকানা সাময়িকভাবে আমার নামেই ডিক্লেয়ার করা হয়েছে। মেইলের সাথে আমার সেই ধানমন্ডি ফ্ল্যাটের কিছু বর্তমান ছবি অ্যাটাচ করা ছিল। আমি তিক্তভাবে হাসলাম। যে ফ্ল্যাটটা একসময় এত গোছানোর পরিপাটি ছিল, সেটা এখন একটা পরিত্যক্ত গুদামের মতো দেখাচ্ছে। দরজায় লাল রঙের নোটিশ সেটে দেওয়া হয়েছে।